প্রধান উপদেষ্টা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ আছে, তাদের কার্যক্রম বন্ধ আছে। এবং ইলেকশনের বিষয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যেতে পারবে, ভোটাররা ভোট দিতে যেতে পারবে। কে আওয়ামী লীগের কে বিএনপির এটাকে আলাদা করা সম্ভব, বা কে নাগরিক পার্টির, মানে আমরা কি করে বুঝবো যে আওয়ামী লীগের ভোটাররা সত্যি ভোট দিতে যেতে পারছে অথবা পারছে না? আরেকটা হচ্ছে যে আপনি কি এই বক্তব্যগুলির সাথে কতটুকু আপনাদের দলীয়ভাবে আপনারা এটাকে সমর্থন করেন অথবা করেন না? তিনি আরো বলেছেন যে জনগণ তো 5 বছর বা আরো বেশিও চেয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে। এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক অন্যান্য গভর্নমেন্টের মতো না। যখন প্রশ্ন করা হয়েছিল যে নেপাল তো 6 মাসের মধ্যে দিয়ে দিল নির্বাচন, কেন নির্বাচনে তাহলে দেরি হচ্ছে, এবং বারবারই বলা হচ্ছিল মেয়াদ কেন নির্দিষ্ট করা হয় নাই। একটু অ্যাগ্রেসিভ ছিলেন প্রশ্নকর্তা, এটা আমরা লক্ষ্য করেছি। সংবিধানের 106 অনুচ্ছেদের অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে। সাংবিধানিকভাবে একটা সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান দায়িত্বটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। তারা সরকার গঠিত হয়ে সরকারের লোকেরাই সংবিধান সমুন্নত রাখে না, না রেখে দিলে তারা অন্যায় করতেছে। এই প্রত্যেকটা লোক সংবিধান লঙ্ঘনের দায়ে আগামীতে বিচারের মুখোমুখি হবে, প্রত্যেকটা লোক। যে জিনিসটা প্রত্যেকটা পত্রিকাতে হেডলাইন করছে, আমি সাংবাদিক হিসেবে বলতেছি ভাই, এটা মিসলিডিং হেডলাইন, টোটাল এটা মিসলিডিং হেডলাইন। উনি কি বলেছেন? ডক্টর ইউনূস এখানে কথার মার পেঁচে অনেক কিছু বলার চেষ্টা করেছেন, বলার মাধ্যমে প্রমাণ করেছেন যে উনিও একটা চালিয়াত টাইপের লোক। এটা আমার কাছে মনে হয়েছে। উনি বলতেছেন যে আমরা তো তাদেরকে নিষিদ্ধ করি নাই, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছি। অর্থ কি? অর্থটা কি? যে রাজনৈতিক দলে নির্বাচন করতে পারবে, তখন বলে কি যে নির্বাচন করতে পারবে কিনা পারবে ওটা হলো সরকারের ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশনের ব্যাপার হবে কেন? নির্বাচন করাটা পলিটিক্যাল পার্টির জন্য তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড, তখন তো করতে দেবেন না। ওখানে কি আওয়ামী লীগের মার্কা থাকবে? থাকবে না। টোটালি এই সিদ্ধান্তটা একটা কালো আইনের মাধ্যমে একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা আমি মনে করি। আপনি পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করতে পারেন না। যে কথাটা বলা হচ্ছে যে পার্টি ইটসেলফ মানে ক্রাইম করেছে, কিভাবে করেছে প্রমাণ করবেন আপনি? পার্টি এবং পার্টি যারা চালক এক জিনিস। আপনি আমাকে বলেন একটা বাস দিয়ে মনে করেন একটা টাটা বাস দিয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে 5 জন স্টুডেন্টকে মেরে ফেললেন, দায়ী বাস ড্রাইভার, রাস্তা, নাকি টাটা কোম্পানি? যান এখন যে ওই টাটা কোম্পানি যে জ্বালাই যান যে তা করবেন আপনি, দায়ীটা কে? এই বাস তো গত 10 বছর এই রাস্তায় মানুষকে সার্ভিস দিছে, দায়ী হলো ড্রাইভার। আপনি ড্রাইভারকে বিচারে আওতা আনেন। বাংলাদেশ এবং পৃথিবীর কোন দেশে আছে আইনের মধ্যে যে এক্সিডেন্ট করলে পরে গাড়ি পরে দিতে হয়? আছে আইনে? বাংলাদেশে আইনে আছে? এই গভর্নমেন্টের পরে যে গভর্নমেন্ট আসবে তারা কি গাড়ি পোড়ানো আইন করবে নাকি ড্রাইভারের বিচারে আইন করবে? আওয়ামী লীগ যদি আপনি দায়ী করতে চান তাহলে আওয়ামী লীগের আপনি গত 10 বছর 15 বছর 20 বছরের গঠন যত দেখেন, আওয়ামী লীগ কি গঠনতান্ত্রিক ভাবে কখনো কি এরকম কোন সিদ্ধান্ত নিয়েছে? নেয়নি তো। আওয়ামী লীগের নেতারা গঠনতন্ত্র মানে নাই, তাহলে নেতার দোষ, এটা নেতার দোষ। কারণ তারা একনায়কতান্ত্রিকতা শুধু সরকারে না দলেও রেখেছিল। ওখানে কথা বলা যেত না, দলের অনেক লোক তো তারা কথা বলতে পারতো না। এইগুলি এখন গায়ের জোরে বললে পরে বলবেন মব, তুই বেটা তুই ফ্যাসিবাদের দোষর বলে দিলেন আপনি বলতে পারেন, আপনাদের গায়ের জোর আছে। এটা তো আওয়ামী লীগের মনে আওয়ামী লীগ বলতে এরকম। আওয়ামী লীগ শেখ হাসিনা যেটা বলতো ওটাই সংবিধান। আপনার কি মনে হয় যে এবারের ইলেকশনে এরকম কিছু সারপ্রাইজ ক্যান্ডিডেট আমরা পাবো যারা হয়তো এখনো ছাত্র, কিন্তু এনসিপির কথা বাদ দিয়ে, যে এরকম কোথাও আমরা পাবো যারা এখনো ছাত্র, মূল দল থেকে তারা নির্বাচনে নমিনেশন পাবেন? আপনার কি মনে হয় এরকম কোন ছাত্র নেতাকে আপনি চোখে দেখেন? বড় দলগুলিতে খুব একটা দেখি। বড় দল মানে ধরেন আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলাম, জাতীয় পার্টি। জাতীয় পার্টি দুইকে দিতে পারে, বিএনপি এবং জামাত ইসলাম দিবে না। দিবে না কি কারণে? জামাত তো তাদের প্রার্থী ঘোষণাই করে দিয়েছে, তাদের পাল্টানো খুব একটা সহজ না, ওখানে স্টুডেন্ট লিডার নাই। আর বিএনপি দেবে না এই কারণে বিএনপির যারা লিডার আছে 15 বছর ধরে কিন্তু মোটামুটি অভুক্ত অবস্থায় আছেন, ওনারা ছাড়বেন না ভাই। রাজনীতিকে আসলে অভুক্ত থাকা কিংবা ভুক্ত হওয়ার কোন বিষয় আছে? বিরাট বিষয়। কি খায় মানে যে বলবে কি বলবে যে 15 বছর ত্যাগই করে গেলাম, 15 বছর আমি এত ত্যাগ করলাম, এত আমি শিকার হলাম, নির্যাতনের শিকার হলাম, আমার এই যে স্যাক্রিফাইস, এটা কোনো মূল্যায়ন পার্টি করবে না। এটা বলে যখন বলবে, এটা কিন্তু একটা ইমোশনাল অ্যাপ্রোচ কিন্তু, এবং এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। ঘটনা তো সত্য, ঘটনা তো মিথ্যা না। 15 বছর ধরে একটা লোক পলিটিক্স করতেছে,
তো তার এই এই মানে আপনার এর বিনিময়ে সে একবার ক্ষমতায় যেতে চায়, অথবা একবার ইলেকশন করতে চায়, অথবা ওইটা আমি খুব মানে নৈতিকভাবে ধরি, একবার জনসভা করার সুযোগ চায়, আমি তো ওটাই ধরি, যেটা একটা আদর্শিক ব্যাপারটা, সেই সুযোগটা তাকে দিবেন না। এই কথাটা যখন বলবে তখন বলবে যে ওর তো অনেক সময় আছে, মাত্র ছাত্র নেতা আছে, তার তো সময় আছে, সে পরে করবে। আর ছাত্র লিডার যারা আছেন এদের মধ্যে এখন পর্যন্ত যারা এই মুহূর্তে ইয়াং যারা আছেন, তারা যে খুব বেশি একটা ক্যারিসমেটিক এবং খুব এলাকায় খুব জনপ্রিয় এরকম ঘটনাও খুব একটা, যখন তো মোটামুটি যখন আপনার এই আলোচনা করতে আসে অনেকের সঙ্গে পরিচয় হয়, খুব বেশি একটা এরকম প্রতিদ্বন্দ্বী ওরকম ক্যান্ডিডেট নাই। যে কারণে আমার মনে হয় না যে খুব বেশি একটা ইয়াং স্টাফ চলে আসবে। তরুণরা হয়তো নিজেদের স্বার্থ, মানে শর্ট টার্ম স্বার্থের কথা চিন্তা করছেন, যে কে চৌকি দিবেন, কে পানির মেশিন দিবেন, কে দ্রুত তাদের সমস্যার সমাধান করবেন। কারণ ইউনিভার্সিটিতে তো থাকবে মাত্র 3-4 বছর, এই 3-4 বছরের জন্য রাজনীতি না খুঁজে বরং ভালো থাকি। আপনার কি মনে হয় যে তরুণরা আসলে এইভাবে চিন্তা করছেন নাকি অন্য কিছু? জি, আপনাকে ধন্যবাদ, আমার সমালোচকদেরকে এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আসলে আমাদের গণ অভ্যুত্থানের আগেই আমাদের যে রাজনীতির যে বাস্তবতা, সেখানে আমরা কিন্তু টু পার্টিস, আমাদের অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, আমি কাউকে বড় ছোট করতেছি না, কিন্তু আমাদের আসলে টু পার্টিস কান্ট্রি পলিটিক্স চলে আর কি আমাদের, ভারতও তাই। আর পলিটিক্যাল পার্টিস ইন্দোনেশিয়াতে আছে, টার্কিতে আছে, আর হচ্ছে মালয়েশিয়াতে আছে। তো আমাদের দেশে যে বাস্তবতা সেটা হচ্ছে, ধরুন আমাদের 4টি মোটা দাগে যে ইলেকশন হয়েছে, সেখানে আপনার এ কে চয়েস করতে হয়েছে অথবা বি কে চয়েস করতে হয়েছে, আর এর মাধ্যমে যারা জোট সরকার গঠন করেছে। তা আমাদের নতুন তৃতীয় শক্তির একটা উদ্ভাবনী জায়গা অনেকদিন থেকে এটা ডিমান্ড ছিল, এবং তারুণ্য ভিত্তিক একটা রাজনীতির যে প্ল্যাটফর্ম থাকা উচিত, এটা আমরা অনেকদিন থেকে এই আকাঙ্ক্ষাটা ছিল আমাদের মধ্যে। তার পরবর্তী সময় যখন হাসিনার যে অপ্রেসিভ যে মোমেন্টটা, সেই মোমেন্টটাতে ধরুন যখন বিএনপি কিংবা জামাত বা মেজর পলিটিক্যাল পার্টিগুলো খুবই অপ্রেসিভ পজিশনে ছিল, এবং তাদেরকে আপনার সাইজ করাটা যতটা সহজ, সে জায়গা থেকে সময়ের প্রয়োজনে আপনি 18 সালে কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, তার এই লিগেসি কন্টিনিউ বহন করে 24 সালে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল, তার পরবর্তী সময়ে বাংলাদেশের ওই আন্দোলনের পরবর্তী সময়ে মানুষ একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল যে এদের দ্বারা কিছু একটা সম্ভব, এবং আমরা যে নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা করি সেটার আমরা মেজর পোর্শন এর করি। তারপরে আপনি জানেন, প্রথমে কিন্তু যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, কখনোই কিন্তু একবার বলা হয় নাই যে আমরা রাষ্ট্রকে এইভাবে দেখতে চাই, আমরা এটাকে বিপ্লব করতে চাই। আমাদের অনেক আকাঙ্ক্ষা, শুধু একটাই দাবি ছিল যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এছাড়া আর কোনো দাবি ছিল না। তো যার কারণে এটাকে প্রথম দিকে এটাকে ক্লাসিফাই করা হচ্ছিল যেটা আসলে বিপ্লব। আমরা কিন্তু প্রথম থেকে এটা বলে আসতেছি এটা গণঅভ্যুত্থান। এই আন্দোলনে তো এটাই ঘটলো, 9 দফা দাবি ছিল, সেখান থেকে এক দফা আসলো, কিন্তু এখন এক দফার পরে বলছে যে আরো বহু দফা ছিল, আমি আসতেছি। এখন সেই ব্যাপারটা ধরুন যে ছাত্রদের যে আন্দোলনটি, তখন তারা যে রাজনৈতিক দলটি গঠন করলো, এবং রাজনৈতিক দল গঠন করার আকাঙ্ক্ষাটা আমি আগেই বলেছি, এটা আগে ছিল, তারা কিছুটা বিলম্বিত করে ফেললো। মূল সমস্যাটা হচ্ছে জানেন, আমাদের দেশের তরুণদের, আমি নিজে তরুণ ক্যাটাগরি, যেহেতু আমার বয়স এখন 35-এর নিচে, তো আমি যেহেতু একটু টুকটাক ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ কনসেপ্ট নিয়ে কাজ করি, আমি একটু কম্পেয়ার যদি করি, এটা হচ্ছে আত্মসমালোচনার জায়গাতেই করি। আমি আসলে কারো হিংসাত্মক বা ক্রুশবদ্ধ হয়ে করতেছি না। সেটা হচ্ছে ধরুন আমাদের তরুণরা একটু ক্যাশ ভিত্তিক, মানে আমরা একটু ক্যাশ চিন্তা করি আর কি, রেডিমেড চিন্তা করি। যার কারণে আপনি দেখেন পৃথিবীতে যতগুলো দেশে গণঅভ্যুত্থান করছে, আজকেও একটা দেশে গণঅভ্যুত্থান হলো, সরকার পতন হয়ে গেল, মাদাগাস্কারে, কিছুদিন আগে নেপাল হলো, তিউনিসি হলো। কোথাও কি তরুণরা কি ক্ষমতার পাঠ হয়েছে? কোথাও ক্ষমতার পাঠ হয়নি, বরং অনেক জায়গায় এরকম হয়েছে তারা ক্ষমতার পরবর্তী সময় তারা পলিটিক্যাল পার্টি গঠন করে, পলিটিক্যাল পার্টি পর নির্বাচিত ম্যান্ডেট নিয়ে তারা অংশ হয়েছে। সার্বিয়া, তারপরে আজারবাইজান, আরো অনেক দেশে এরকম হয়েছে। এখন বাংলাদেশের এই যে ম্যান্ডেটটার কারণ হচ্ছে ধরুন তরুণরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। ধরুন আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরেও থাকবেন, কিছুক্ষণ ইউনূস সাহেবের পক্ষে থাকবেন, আবার উনি আপনার একটু আপনার পছন্দ না হলে ওনার সমালোচনা করবেন, আবার আপনি এখানেও থাকবেন সেখানেও থাকবেন। এই যে একটা জগা খিচুড়ি করে ফেললো, এটা আসলে সেটা কি নিরপেক্ষতা না? না, এটা তাদের ক্রেডিবিলিটি নষ্ট করলো। ধরেন যার কাজ আপনার ভালো লাগলো, ভালোটার প্রশংসা করবেন, ভালো লাগলো না আপনি নিন্দা করবেন। বলতেছি না তো, আপনি একটু ক্রিমও খাচ্ছেন, আবার যখন আপনার একটু বিরুদ্ধে যাচ্ছে তখন আবার আপনি তাকে সরাই ফেলতে চাচ্ছেন, তখন আবার বলেন যে আমরা এবার ট্রু বিপ্লব চাই, আমাদের অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করতে চাই। তো এই যে একটা দোলাচলের মধ্যে তারা দীর্ঘদিন ছিল, এটাই তাদের মূলত তাদের এই ডাকসুতে তাদের ভরাডুবি হলো। আমি মূলত অন্য দলগুলোর কথা বাদ দিই, বিশেষ করে এই এনসিপি বা তাদের যে ছাত্র সংগঠন বাচ্চা, যদিও ওনারা স্বীকার করে না, কিন্তু তাদের এই ভরাডুবির কারণ, মেজর কারণ ছিল সেটা। কারণ হচ্ছে কি, তারা যখন দেখলো যে এই ছাত্ররা ক্ষমতায় গেল, কিন্তু ক্ষমতা গেলে খুব বেশি পরিবর্তন হলো না। আমি আরেকটু যোগ করি, যখন গতকাল ডিবি হারুন, বেশি সময় নাই, আমি 30 সেকেন্ড শেষ করি। ধরুন ডিবি হারুন গতকাল আমেরিকাতে ঘোরাফেরা করতেছে, তাই না? এখন ঘোরাফেরা কয়েকদিন আগে, যা কালকে ছবিটা ভাইরাল হলো, তো সেখানে এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সেটা পোস্ট দিয়ে বলতেছে যে আসিফ নজরুলের কারণে ওখানে চলে গেল। এখন যা ওই আমরা একটা রবীন্দ্রনাথের কথা আছে না, যা কিছু হারা গিন্নি বলে কাষ্ট বেটা চোর। আসিফ নজরুল অনেক সমালোচনা আছে, কিন্তু এটার জন্য যে আপনি আসিফ নজরুল দায়ী করতেছেন, তাহলে 2জন উপদেষ্টা তো সরকারে আছে, 3জন ছিল আগে, তাহলে তারা এটার জন্য দায়ী না। এখন
এখন এই যে চটকদার স্ট্যান্ডবাজি এই জিনিসগুলো মানুষ খাচ্ছে না। তাছাড়া বড় কথা হচ্ছে কি, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা হাসিনার বিরুদ্ধে কেন ফাইট করলাম, পরবর্তী সময় সেটাকে অন্য রূপে যখন এগুলো আবার প্রতিফলিত হচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে, তখন মানুষ আসলে কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছে। আসলে কি ছাত্র রাজনীতির চেহারা বদলে যাচ্ছে? ছাত্র রাজনীতি আগে যেমন আদর্শ ভিত্তিক, পরিবর্তনের চেতনা, নানান ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করতে, আসলে কি এখন ছাত্র রাজনীতি লক্ষ্যবিহীন? হলের ভালো সিট কিংবা ডাইনিং এ হাফ প্যান্ট ছাড়া ওয়েটার, কিংবা ধরেন আরো কিছু কিছু বিষয় আছে, ঠান্ডা পানি গরম পানি, এইরকম জায়গাতে চলে গিয়েছে। জাতির পরিবর্তনে ভূমিকা রাখার চিন্তা আসলে ছাত্ররা করছে না। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে সবাইকে শুভেচ্ছা। ছাত্ররা কি পরিবর্তন চাচ্ছে কি? ছাত্ররা তো পরিবর্তন চেয়েছে বলেই একটা এটা তো একটা পরিবর্তন যে ছাত্ররা রাজনীতির কথা ওইভাবে চিন্তা করছে না। তারা কিন্তু অনেকেই বলেছে যে আমাদের সাথে যে কাজ করে, আমি যাকে চিনি আমি তাকে ভোট দিব, বা আমার জন্য কাজ করেছে। ঠান্ডা পানি গরম পানি কিন্তু তারা বলেছে যে মেশিন দিয়েছে। ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় 1 বছর আগের যে পরিবর্তনটা, সেটা এসেছে ছাত্রদের নেতৃত্বে। রাজনৈতিক দলগুলো কৌশলগত কারণে সামনে আসেনি, ছাত্রদেরকে সামনে দিয়েছে এবং তারা একটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের পরে তাদের প্রতি সে আস্থাটা ধরে রাখা যায়নি। তাদের কতগুলো বিহেভিয়ারের কারণে, তাদের কতগুলো আচরণের কারণে মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখে তার কাছ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে স্বপ্নটা ভেঙে যায়। গতকালকে সমস্ত মিডিয়ায় নিউজ এসেছে, আব্দুল হান্নান মাসুদ যে ছাত্রটিকে, চাঁদাবাজটাকে থানার থেকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে এনেছিল, সে আবার চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। তো স্বাভাবিকভাবে এই মেসেজটা যখন যায়, তখন মানুষের মধ্যে কতগুলো প্রশ্ন আসে যে নেতৃত্বর প্রতি আস্থা রেখে আমরা রাস্তায় নেমেছিলাম, সেই নেতৃত্ব একজন চাঁদাবাজকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে নিল, কিন্তু তার তো কোনো পরিবর্তন হলো না। এবং ওই যে চাঁদাবাজটা, সেও নিজেও একজন ছাত্র নেতা হিসেবে পরিচয় দেয়। সুতরাং গুণগত পরিবর্তনের যে জায়গাটা, সেটি যখন সে দেখতে পায়, যেটি হলো না। গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারিয়েছিলেন, অথবা তার সভাপতি পদ হারিয়েছিলেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির একটা খবরের কথা আমরা শুনেছি। তো আজকে এসে আমরা সেই ঘটনাগুলো যখন দেখব, তখন যে নেতার পেছনে আমি জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য নেমেছিলাম, তাকে যতটুকুই শ্রদ্ধা করি না কেন, তার প্রতি আমার ওই যে আস্থার জায়গাটা, ভালোবাসার জায়গাটা থাকে না। এই গণ অভ্যুত্থানে 1 বোতল পানি হাতে নিয়ে যে মা সন্তানটিকে কাঁধের উপরে নিয়ে শহীদ মিনারে এসেছিলেন, এটাই তো সত্য। এই শহরে রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিলেন, এটা তো সত্য। আজকে আপনি সেই রিক্সাওয়ালার কাছে জিজ্ঞেস করেন যে গণ অভ্যুত্থানে সে অংশগ্রহণ করেছিল, তার মূল্যায়নটা কি? ধরেন এই ব্যর্থতার দায়িত্ব নিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, হয়তো, কেননা তারা রাষ্ট্র পরিচালনা করছে। শুধু তারা, কিন্তু এইটার প্রভাব, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তো নির্বাচনে অংশ নিচ্ছেন না, তাহলে এইটার প্রভাব কি নির্বাচনে গিয়ে পড়বে? নির্বাচনে পড়বে। কার উপরে? ডাকসু নিয়ে যে আলোচনাটা এখানে হচ্ছে, ডাকসুর প্রভাবটা কি পড়বে কিনা? প্রভাব 2 ধরনের পড়ে। একটা হচ্ছে আপনার ভোটারদের উপরে এক ধরনের প্রভাব। 90-এর এরশাদ পতনের আগে আমান খোকন যে অন্য ছাত্র সংগঠনগুলো নির্বাচনের প্যানেল জমা দেওয়ার ঠিক শেষ মুহূর্তে এসে তারা তাদের নাম ঘোষণা করেছে, যখন তার 1 বছর আগের থেকে আপনি সোশ্যাল মিডিয়া একটা ওয়েব ক্রিয়েট করা হয়েছে 2-3 ক্যান্ডিডেট। সেটা অন্য দলগুলো করলো না কেন? আমি আপনার কাছ থেকে আবার পরের আলোচনায় চলে যাব। তো অন্যরা করলো না কেন? সোশ্যাল মিডিয়া কি তাদের জন্য বন্ধ ছিল? এখন এই যে কাজগুলো করার ভেতর থেকে যারা বিজয়ী হলো, 1 বছর ধরে কাজের জন্য যারা বিজয়ী হলো, আমি তাকে কি একেবারে সম্পূর্ণ ক্রিটিক করব না। এটা হচ্ছে তার সক্ষমতার দিক, এটা হচ্ছে তার আন্তরিকতার দিক। আপনি ছাত্র সংগঠনের নেতা, আপনি হলগুলোতে কাজের সুযোগ নেননি কেন? প্রশাসন আপনাকে তো বাধা দেয়নি। যদি বাধা দিত আপনি সেটি দেখাতে পারতেন। এখন তারা যারা বিজয়ী হয়েছেন, এই বিজয়ের ফলাফলটা কি সারা দেশে প্রভাব পড়বে? প্রভাব 2 ধরনের। কিন্তু এটাও তো ঠিক যে ছাত্র সংগঠন খুব একটা দাবি দাওয়া করে নাই ডাকসু কিংবা জাকসু রাকসু নির্বাচনের জন্য। কোন
একটি জায়গা থেকে আসলে এই বিষয়টা আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশে হতে পারে অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা বলে দিয়েছেন যেটা হবে। সবাই কিন্তু ভেবেছিল, কেউ বলেছিল স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, কেউ বলেছিল যে জাতীয় নির্বাচন হবে, তারপরে সবকিছু হবে। যাদেরকে আপনি বিজয়ী দেখছেন, মানে কি, যারাই কাজ করেছে 1 বছর ধরে, তারা জানতো যে শেষের দিকে এসে এই নির্বাচন তারা পাবে। হ্যাঁ, তারা সেই প্রস্তুতি নিয়েছে। সমাজ কল্যাণমূলক যে কাজগুলো তারা করেছে, তারা প্রার্থীদেরকে যেভাবে প্রকাশ করেছে, দেশের বাইরের থেকে জনপ্রিয় ইউটিউবারদেরকে দিয়ে এদের সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করেছে। রোজার সময় হলে হলে ইফতার করিয়েছে, পানির ফিল্টার দিয়েছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, আবার প্রশাসনকে তার পক্ষে কাজে লাগিয়েছে, প্রশাসন সহযোগিতা করেছে। ভবিষ্যতে কি আপনারা যারা আপনাদের যাদের সমর্থিত ছাত্র দল রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন? এখান থেকে যদি শিক্ষা গ্রহণ কেউ না করে, তাহলে তাকে যত বড় সংগঠনই হোক না কেন পরাজিত হতে হবে। কেন করছে এটা তাদের ব্যাপার, আমি যেটা বুঝি সেটা আমি বলি। শুনেন, একটা রাজনৈতিক দলকে আপনি বললেন যে তুমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, অর্থটা কি? একটা মানুষকে বললেন তুমি কোনো মানবিক কর্মকাণ্ড করতে পারবে না, তাহলে আমি কি হবো? একদম মৃত মানুষ। আপনি আমাকে কোমাও রাখতে পারবেন না, যখন কোমায় থাকবো তখনও তোমার শ্বাস প্রশ্বাস চলবে। ওই শ্বাস প্রশ্বাস তো একটা মানবিক কর্মকাণ্ড। সেই সংবিধানে এত আমরা সমালোচনা করি, এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রাইম মিনিস্টারের বোন তার মতো প্রোটোকল পাবে? আছে লেখা? সে তো সব জায়গায় থাকতো না, তারা একটা আইন করেছিল যে সে ওটাও মানতো না। না, ওটা ফ্যামিলিকে এসএসএফ দিবে। হ্যাঁ, নিরাপত্তা পাওয়ার জিনিস, প্রোটোকল পাওয়ার জিনিস। রাষ্ট্রীয় অনুষ্ঠানে সে প্রাইম মিনিস্টারের সঙ্গে থাকবে, আছে কোথাও লেখা? নাই তো রে ভাই। কিন্তু সেটা হয়েছে কেন? সে মানে নাই। এখন না মানলে তো এক জিনিস, সে স্বৈরাচার বলে মানে নাই। সে স্বৈরাচার আচরণ গেলে আপনার সঙ্গে আমার সঙ্গে করছে, তো দলের সঙ্গে করছে। কাজেই আপনি যখন দলকে নিষিদ্ধ করবেন, দল আপনি বলবেন, দল আর ব্যক্তিকে যদি একত্র করে ফেলান, তখন বুঝতে হবে আপনার মতলব খারাপ। এবং সে খারাপ মতলবের এই যে বিএনপি বলতেছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, মুখ দল, ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, আপনারা খুব ভালো করছেন। তো জাতীয় পার্টির ব্যাপারে আপনারা উল্টাপাল্টা কথা বলেন কেন? ওটা করে দেন না, একই কথা বলছি। তখন বলেন না কেন, তখন আপনি বলছেন না জাতীয় পার্টি নিষিদ্ধ করা যাবে। কি বলছি? আগামীকালকে আইন কয়দিন থেকে আওয়ামী লীগের আপনার বলি একটা প্রশ্ন করি। আরেকটা জিনিস আমি মাসুদ কামাল, আপনি প্রশ্ন করেন না, আমি মাসুদ কামালকে প্রশ্নটা করতে চাই। তো ধরেন দলটা নাই, কিন্তু প্রতীক তো অন্য কেউ পাইতে পারে, দলের নামে তো প্রতীক। দল তো আরেকটা টেকনিক, দলকে তো বলতেছে স্থগিত করছি। যখন স্থগিত, আবার দেখেন ইলেকশন কমিশন, দেখেন ইলেকশন কমিশন কি করছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছে। আপনি আরপিও পড়েন, কিন্তু উনি কিন্তু বলেছেন নিবন্ধন স্থগিত হয় নাই। আমি বলি আরপিওতে পড়েন, আরপিওতে নিবন্ধন স্থগিত কোনো অপশনই নাই। আরপিওতে বলা হয়েছে যে নিবন্ধন হয় থাকবে অথবা থাকবে না, স্ট্রেট কথা। নিবন্ধন বাতিল করবেন অথবা গ্রহণ করবেন, মানে স্থগিত করার কোনো অপশনই নাই। প্রধান উপদেষ্টা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগ আছে, তাদের কার্যক্রম বন্ধ আছে। এবং ইলেকশনের বিষয়ে তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যেতে পারবে, ভোটাররা ভোট দিতে যেতে পারবে। কে আওয়ামী লীগের, কে বিএনপির, এটাকে আলাদা করা সম্ভব? বা কে নাগরিক পার্টির? মানে আমরা কি করে বুঝবো যে আওয়ামী লীগের ভোটাররা সত্যি ভোট দিতে যেতে পারছে অথবা পারছে না? আরেকটা হচ্ছে যে আপনি কি এই বক্তব্যগুলির সাথে কতটুকু আপনাদের দলীয়ভাবে আপনারা এটাকে সমর্থন করেন অথবা করেন না? তিনি আরো বলেছেন যে জনগণ তো 5 বছর বা আরো বেশিও চেয়েছে ইন্টারিম গভর্নমেন্টকে। এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক অন্যান্য গভর্নমেন্টের মতো না। যখন প্রশ্ন করা হয়েছিল যে নেপাল তো 6 মাসের মধ্যে দিয়ে দিল নির্বাচন, কেন নির্বাচনে তাহলে দেরি হচ্ছে? এবং বারবারই বলা হচ্ছিল মেয়াদ কেন নির্দিষ্ট করা হয় নাই। একটু অ্যাগ্রেসিভ ছিলেন প্রশ্নকর্তা, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আপনাদের কি মনে হয়? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মানে যে ভোটাররা, তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগ তো যদি থাকেই আছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের কিছু ভোটার আছেন, বা আওয়ামী লীগ না থাকলেও তো আওয়ামী লীগ সমর্থক থাকতে পারেন যারা নিজের পার্টিকে খুঁজে পাচ্ছেন না। কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে যেতে পারবে। তো আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে ছাড়া কাকে ভোট দিবে যদি আওয়ামী লীগ না থাকে? আর যদি যেতে পারে, আমরা বুঝবো কিভাবে যে আওয়ামী লীগের ভোটাররা সত্যি যেতে পেরেছে অথবা পারে নাই? কে আওয়ামী লীগের ভোটার, এটাকে চিহ্নিত করা যায়? আমরা কি করে বুঝবো? যেটা উনি বলেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রাসঙ্গিক, মানে আমি উত্তরটাকে অন্যভাবে দিই, সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে প্রাসঙ্গিক করার বিষয়ে আমার মনে হয় প্রথম এই বিষয়টাতে জিজ্ঞেস করতে হবে যারা শহীদ পরিবার। এটার মানে উত্তর তারা দিবে। আজকে বিউটি ঘোষ, রিয়া গোপের মা, রিয়া গোপকে খুন করা হয়েছে কিভাবে, তাকে হত্যা করা হয়েছে কিভাবে? সে জানালায় বসে সে বাইরের দিকে তাকিয়েছিল এবং একটি বুলেট এসে তার বুকের ভিতর দিয়ে ঢুকে পেছনের দেয়ালে
1 ইঞ্চি ফুটো করে ফেলেছে। এই যখন অবস্থা, তাহলে আমাদের এই বিউটি ঘোষকে আনতে হবে এখন, যে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কি করতে হবে এইটা সমাধান করার জন্য। আমাদের আমি যদি বলি, এই যে বিএনপির ভাই আছেন, ইলিয়াস আলীর পরিবারকে নিয়ে আসতে হবে। তারা আসলে যখন আওয়ামী লীগ এই যে দল হিসেবে বিচার করা হবে কিনা এবং ব্যক্তি হিসেবে বিচার করার ব্যাপারটা যখন আসছে, তখন আমাদের হচ্ছে একটু এভাবে করে চিন্তা করতে হবে। এবং এখানে কিন্তু যদি এই দুঃখ থাকে, তাহলে এই দুঃখের প্রেক্ষিতে আপনি বক্তব্যকে কিভাবে আওয়ামী লীগ যখন এই কাজগুলো করেছে, একটু বলে নিই, সেটা হচ্ছে যে খুন, ক্রসফায়ার, আয়নাঘর এবং 3টা নির্বাচন যেভাবে করে তারা করেছে এবং ক্ষমতায় আসীন ছিল, তখন আমাকে একটু দেখান যে আওয়ামী লীগের একজন এমপি পদত্যাগ করেছে, অথবা একজন নেতা বলেছে না এ যা করতেছে এটা কোনোটাই ঠিক না। এটা তো কেউ বলে নাই। তাহলে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়? আমরা এটা তো বলছি যে আওয়ামী লীগ আসলে এমন একটা দল, আপনি যারা সংসদে থাকে তারাই কি দল? আপনি বলেন আওয়ামী লীগের একজন নেতা কর্মীর মধ্যে আপনি এখনো অনুশোচনা দেখেছেন? ওইখানে একজন একনায়কতান্ত্রিকের নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দে 299 জন গিয়ে বসে পড়েছেন, যার মধ্যে আবার একটা বিরাট অংশ তার নিজের পরিবার। তো তাহলে ওদেরকে আপনি কি আসলে সত্যিকার অর্থে দায়িত্বশীল সংসদ সদস্য মনে করছেন এবং তাদের দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন? ব্যাপারটা কি এরকম? কিন্তু দল তো তারা তো দল ছিল, তো দল হিসেবে ফাংশন করেছে। তো আওয়ামী লীগ 300 জনের দল, মানে 1+299। আমি বলি 1+299 যেরকম দল, এটাও যেরকম স্বীকার করতে হবে। এবং তাদের তো যে সমর্থক গোষ্ঠী আছে, আপনি আমাকে একজনকে দেখান যে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগ করেছে, একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তার মধ্যে অনুশোচনা আসছে কোনো? আপনি দেখাতে পারবেন না। অনুশোচনা জানানোর কোনো সুযোগ কিংবা কোনো কিছু কি তৈরি করেছেন, বা আপনারা প্রস্তাব করেছিলেন যে অমুক জায়গাতে গেলে মাফ চাইলে মাফ করে দিবে বা মাফ চাওয়া যাবে? এটা তো আমাদের কথা হচ্ছে, আমরা তো বলেছি আমাদের যে দাবি ছিল, সেটা তো আমরা রাজপথেই বলেছি যে আওয়ামী লীগের যে কার্যক্রম, যে সন্ত্রাসী কার্যক্রম, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার প্রথম অংশের উত্তর, যে আওয়ামী লীগ ভালো না। আওয়ামী লীগ ভালো না দেখেই তো আওয়ামী লীগ নিষিদ্ধ, বা আওয়ামী লীগ নিষিদ্ধ না, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ ঠিক আছে, নিষিদ্ধ হয় নাই। কিন্তু এই বক্তব্যের সাথে আপনি কি একমত যে কার্যক্রম বন্ধ আছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই? আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে, মার্কা না থাকলেও তারা তো ভোট দিতে পারবে। আওয়ামী লীগের প্রার্থীরাও কি তাহলে মার্কা ছাড়া নির্বাচন করতে পারবে? দেখেন এইখানে আসলে না অবশ্যই না। এইখানে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের ব্যাখ্যাটা আপনি কি বলতে পারেন যে আপনি কি বুঝতে পেরেছেন ওনার কথা? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, ভাই একজন বলেছেন যে এটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এটা একটা বুঝ দেওয়া, যে আসলে যাতে এরকম না মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট, মানে ওনার পক্ষ থেকে আসলে দায়টা সরানো আর কি, যে আমরা এরকম করে, মানে যদি মানবাধিকারের প্রশ্ন আসে, একটি দলকে কেমন করে আপনারা নিষিদ্ধ করলেন, নানান ধরনের প্রশ্ন আসে, সেইখানে হচ্ছে উনি নিজের কাছ থেকে সেই দায়টা মানে জাস্ট দায় মুক্তি হিসেবে এই কথাগুলো বলেছেন। তবে নিষিদ্ধের দাবি তো আপনারা করেছিলেন, তাহলে কি দায়টা আপনাদের উপরে আসলো? আমাদের উপর তো সবসময় দায় আছে না? হলে তো আক্তার হচ্ছে নিউ ইয়র্কে গিয়ে তো ডিম খায় না, মানে ডিম মারে না। তারপরে আবার হচ্ছে তাসনিম জারাকে এত কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয় না। এবার যদি এখন আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগের অন্য সকল দলের উপরে যে ক্ষোভ, তার থেকে অনেক বেশি ক্ষোভ তো আসলে এনসিপির যে মানে সামনের সারির যে নেতারা, তাদের উপরে। সুতরাং এই জায়গায় তো অবশ্যই আমরা যেটা বলি যে সেটা হচ্ছে, যখন আসলে প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলছেন, উনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝ দেওয়ার জন্যই বলুক আর যে কারণেই বলুক, কিন্তু ওনার বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ এবং শেখ হাসিনা ভারতে বসে এই কথাগুলো শুনছে এবং তার নেতাকর্মী কিন্তু এই কথাগুলো শুনছে। সুতরাং এই যে আওয়ামী লীগের বিষয়ে আসলে কি সমাধান হবে, এটা শুধুমাত্র যে বিচারিক প্রক্রিয়ার থেকে উনি যদি এই কথাটা বলতেন যে সামাজিকভাবেই আসলে তাদের আসলে বাংলাদেশে কোনো অবস্থান নাই এবং মানুষ তাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে, তাহলে সেটি আরো অনেক বেশি ভালো হতো। কারণ এটি তো দেখেন একটা সেটেলড ব্যাপার, যে আপনারা কি এই ব্যাপারে দলীয় কোনো বক্তব্য দিয়েছেন? এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো বক্তব্য আসেনি, তবে আমরা মানে এইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেহেতু দলীয় বক্তব্য আসলে সেটা তো প্রেস রিলিজের মাধ্যমেই জানানো হবে। আসলে এতক্ষণ যে তর্কটা হচ্ছিল, সেই তর্কে কি আসলে এটা ঠিক যে দেশে সংবিধান বলবৎ নাই? সংবিধান বলবৎ আছে কিনা আমি বলি, আপনি বর্তমানে দেশটা চলছে আসলে একটা জগা খিচুড়ি সিস্টেমে, যার যা মনে হইতেছে বলতেছে, প্রতিবাদ করার কেউ নাই। 5 তারিখে 5ই আগস্ট এই বছরের সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে। জুলাই ঘোষণাপত্রের 20 নম্বর ধারাটা পড়ে দেখেন, আমার সামনে লেখা আছে, আমি আপনাকে পড়ে শোনাই, মাঝখান থেকে অল্প একটু পড়ি, বেশি বলার দরকার নেই। সংবিধানের 106 অনুচ্ছেদের অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার গঠিত হয়েছে।
যে সাংবিধানিকভাবে একটা সরকার গঠিত হয়, সেই সরকারের প্রধান দায়িত্বটা কি? সংবিধানকে সমুন্নত রাখা। তারা সরকার গঠিত হয়ে সরকারের লোকেরাই সংবিধান সমুন্নত রাখে না, না রেখে দিলে তারা অন্যায় করতেছে। এই প্রত্যেকটা লোক সংবিধান লঙ্ঘনের দায়ে আগামীতে বিচারের মুখোমুখি হবে, প্রত্যেকটা লোক।